ইখাইতং ভ্যালিতে মানে ড্রোনটা পড়ে গেছে আমার, দেখেন এখন কি করবো বুঝতেছি না। আসসালামু আলাইকুম। প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এক অনিন্দ্য সুন্দর স্থান, যেখানে সবুজ পাহাড়ের মেলবন্ধন, মেঘের হাতছানি আর পাহাড়ি সংস্কৃতি আপনাকে মুগ্ধ করবে। বান্দরবনের লামা থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়ি রাজ্যের নাম ইখাইতং ভ্যালি। আর আজকের ভিডিওতে আমি আপনাদের এই ইখাইতং ভ্যালির আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব আর দেওয়ার চেষ্টা করব এই ট্যুরের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। সো লেটস গো। মেঘের উপরে দাঁড়িয়ে যখন চোখ মেলে চারপাশে তাকাই, মনে হয় পৃথিবী যেন থেমে গেছে। চারপাশ জুড়ে সাদা মেঘের চলাফেরা, যেন প্রকৃতি নিজের আঁচলে ঢেকে রেখেছে সব কিছু। পাহাড়ের ডালে নেমে আসে নিঃশব্দে এক সকাল, যেখানে বাতাসে মিশে থাকে শীতলতা আর মেঘের মাঝে হারিয়ে যায় সমস্ত চিন্তা। এখানে আসলেই বোঝা যায় প্রকৃতিও কথা বলে, নীরব ভাষায়, দৃঢ় হাওয়ায় আর মেঘ ছুঁয়ে থাকা সেই অনুভবে। এই ভিডিওতে আমি ভাগ করে নিচ্ছি সেই সব মুহূর্ত যেখানে প্রকৃতি ছিল সঙ্গী আর আমি শুধু অনুভব করছিলাম নিঃশব্দ সৌন্দর্য আর প্রকৃতির নিঃস্বার্থ আলিঙ্গন। এমনই একটা পাহাড়ি রাজ্যে এখন আমি আছি, যেখানে মেঘ আপনাকে সকালে ঘুম থেকে ডেকে তুলবে। আর ঠিক এখানেই 3 মাস আগে একটি ছোট্ট দুর্ঘটনায় হারিয়ে ফেলেছিলাম আমার প্রিয় ড্রোনটিকে। থাকবে সেই গল্পটাও। তো চলুন হারিয়ে যাই ইখাইতং ভ্যালির সৌন্দর্যের মাঝে, যেখানে প্রকৃতি একান্তে দেখা দেয়। সাথে ঘুরে দেখব এমন একটি জায়গা যেটা অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে স্বপ্নের মতো। আমাদের এবারের যাত্রা শুরু হয়েছিল ঢাকার ব্যস্ততম জায়গা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। উদ্দেশ্য চকরিয়া। সেখান থেকে ধাপে ধাপে এগিয়ে যাব ইখাইতং ভ্যালির পথে। আমি যাচ্ছি নন এসি বাসে করে, যার ভাড়া পড়েছে 900 টাকা। কক্সবাজারগামী যে কোনো বাসে করেই চলে যেতে পারবেন চকরিয়ার উদ্দেশ্যে। আর যদি সরাসরি আলীকদমে যেতে চান তাহলে আলীকদমগামী বাসও রয়েছে, ভাড়া 1100 টাকা। সেক্ষেত্রে নামতে হবে আলীকদমের শিলের তোয়া বাজার। তবে আমরা সেদিন আলীকদমের সরাসরি বাস না পেয়ে চলে গিয়েছিলাম চকরিয়াতে। সেখান থেকে জিপে বা লোকাল বাসে করে পৌঁছে যাওয়া যায় ইখাইতং ভ্যালিতে। অলরেডি চলে আসছি চকরিয়া পৌর বাস স্ট্যান্ড, আর বাসটি আমাদের এখানেই নামিয়ে দিয়েছে। আর এখান থেকে আপনারা বাসে বা জিপে করে চলে যেতে পারবেন আলীকদমের উদ্দেশ্যে। তো আলীকদমে যাওয়ার পথেই কিন্তু পড়বে ইখাইতং ভ্যালি। চকরিয়া পৌর বাস স্ট্যান্ড থেকে জিপে করে রওনা দিলাম শিলের তোয়া বাজারের উদ্দেশ্যে। আর শিলের তোয়া বাজারে নেমে সেখান থেকেই শুরু হবে আমাদের পায়ে হাঁটার পথ ইখাইতং ভ্যালির উদ্দেশ্যে। তবে একটি বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, এই পথে চলার সময় ইয়াংসা বাজারে একটি আর্মি ক্যাম্প পড়ে। সেখানে আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি জমা দিতে হবে। এটা আপনার নিরাপত্তার জন্যই। চকরিয়া থেকে চলে আসছি শিলের তোয়া বাজার। আর এই যে দেখেন এখানেই ইখাইতং ভ্যালির এই যে সাইনবোর্ডটা দেওয়া আছে, এখান থেকে আপনাদের এই যে এদিক দিয়ে ট্রেকিং করে চলে যেতে হবে। আমরা হেঁটে হেঁটে এই ইখাইতং ভ্যালির একদম উঁচুতে উঠবো আর এটার সৌন্দর্যটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। আপনারা 110 টাকা দিয়ে চলে আসতে পারবেন যদি জিপে আসেন, আর যদি বাসে আসেন সেক্ষেত্রে 100 টাকা ভাড়া নেবে। মেন রাস্তা থেকে 2 থেকে 3 মিনিট হাঁটলেই আপনারা এই জায়গাটাতে পৌঁছে যাবেন। এখানে একটা ছোট্ট দোকান আছে। তো এই যে এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে ইখাইতং ভ্যালির। তো এই ভ্যালিতে যদি যেতে হয়, এই যে দেখেন এই সাইনবোর্ডে কিন্তু একটা সাইন দেওয়া আছে, এদিকে যেতে হবে আপনাদের। তো আপনারা এদিক দিয়ে আমার মতো হেঁটে হেঁটে চলে যেতে পারবেন। প্রায় 10 মিনিট হাঁটার পর এই যে এরকম একটা জায়গায় চলে আসছি। আর এই যে এই পথ দিয়ে আমাদের চলে যেতে হবে উপরের দিকে। তো
তো চারিদিকে পাহাড় আর মাঝখানে এই রাস্তাটা রয়েছে, কাঁচা একটা রাস্তা, উঁচু একটা রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে পাহাড়ের চূড়ায় যেতে হবে, সূর্য অস্ত চলে যাওয়ার আগেই আমরা ওঠার চেষ্টা করছি আর কি দ্রুত, যাতে সূর্যাস্তের সৌন্দর্যটা আপনাদের দেখাতে পারি পাহাড়ের চূড়া থেকে। এই রাস্তাটা দিয়ে হেঁটে আসলাম। এখানে দেখেন কি সুন্দর যেটা বসার জায়গা রয়েছে। আপনারা এখানে যদি ওঠেন, যদি ক্লান্ত হয়ে যান, তখন এই চেয়ারগুলোতে বসে একটু সময় কাটাতে পারবেন। এখান থেকে দেখেন ভিউটা কি সুন্দর। আর ওই যে পাহাড়ের একদম চূড়ায় যাব আমরা। পাহাড়ের নিচ থেকে প্রায় 30 মিনিট হাঁটার পথ পেরিয়ে পৌঁছাতে হয় একটি ছোট্ট গ্রাম মুরংপাড়া। এখানে বসবাস করেন কিছু পরিশ্রমী ও সংগ্রামী মানুষ। গ্রামে পৌঁছে তাদের সঙ্গে গল্প আড্ডায় মেতে উঠলেও তাদের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে ভিডিও ধারণ করা থেকে বিরত ছিলাম। আমি বিশ্বাস করি প্রত্যেক মানুষের সম্মান ও ব্যক্তিগত মতামতের মূল্য দেওয়া উচিত। এই রাস্তা দিয়ে আমি মাত্র উপরের দিকে উঠলাম। আর এই পাশেও একটা রাস্তা আছে, এটা হলো সিঁড়ির রাস্তা, মানে মাটি কেটে ওনারা সিঁড়ি করে দিয়েছে। এখান দিয়ে আপনারা চাইলে যেতে আসতে পারবেন। কিন্তু এই রাস্তাটা নাকি সহজ ওঠার জন্য, আর এটা নামার জন্য সহজ। সিঁড়ি যেটা আছে, ইখাইতং ভ্যালির একদম চূড়ায় চলে আসছি। এখানে অসাধারণ ভিউ ভাই, আপনাদের যদি আমি দেখাই তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন। চারিদিকে পাহাড়, যেদিকে তাকাবেন পাহাড় আর পাহাড়। আর এই যে দেখেন সামনে রয়েছে রিসর্ট, যেদিকে আমি যাচ্ছি এটার উপরেই আজকে রাত্রে থাকবো। অসাধারণ জায়গা ভাই, মানে অনেক কষ্ট হয়েছে উপরে উঠতে, কিন্তু এখন খুব ভালো লাগতেছে এই পরিবেশ দেখে, এটা সৌন্দর্য দেখে। প্রায় 45 মিনিট হাঁটা শেষে আমরা পৌঁছেছি একটি পাহাড়ের চূড়ায়, যার নাম ইখাইতং ভ্যালি। এই পাহাড়টি আশেপাশের অন্যান্য পাহাড়ের তুলনায় বেশ উঁচু, আর এই চূড়া থেকে চারদিকের দৃশ্য এক কথায় অসাধারণ। তো এখান থেকে কিন্তু চমৎকার একটা ভিউ দেখা যায়, আর খুব চমৎকারভাবে সাজানো হয়েছে এই রিসোর্টটাকে। দেখেন ভিতরে চলে আসেন, আমরা দেখাই আপনাদের। এখানেই আজকে রাত্রি যাপন করবো আমরা। 2000 টাকা দিয়ে ভাড়া করেছি। এখানে আপনার 6 থেকে 8 জন থাকতে পারবেন 2000 টাকা দিয়ে। ফ্যান আছে, আপনার মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থাও আছে, এটা সৌর বিদ্যুতের মাধ্যমে। কিছুদিন পরে কারেন্ট নাকি চলে আসবে। এখানকার যে লোকেরা আছে তাদের সাথে কথা বলেছি। তো এখানে আপনারা 6 থেকে 8 জন থাকতে পারবেন খুব সুন্দরভাবে। একদম সূর্য অস্ত চলে গেছে, আর আমরা এখন খাচ্ছি দুপুরের খাবারটা। অনেক লেট হয়ে গেছে আসতে। আর এই যে দেখেন এখানে যে ভিউ পয়েন্ট আছে, আর অসাধারণ একটা ভিউ কিন্তু দেখা যায় এই ইখাইতং ভ্যালির উপর থেকে। আর এই খাবারটা খাচ্ছি এই পাহাড়ের উপরে। আড্ডা আর গল্পের মাঝে শুরু হয় আমাদের রাতের বারবিকিউ। সেই আড্ডার রেশ কাটতে না কাটতেই প্রস্তুত হয় রাতের খাবার। আর দুপুরের খাবার, রাতের বারবিকিউ, সাথে আগামীকালকের সকালের খিচুড়ি, সব মিলিয়ে আমাদের খাবারের ব্যবস্থা ছিল একেবারে পরিকল্পিত। আগে থেকেই আমরা 750 টাকার একটি প্যাকেজ অর্ডার করে রেখেছিলাম, যার মধ্যে এই সব কিছু ছিল অন্তর্ভুক্ত। এখন পর্যন্ত সূর্যের আলো পড়েনি এই পাহাড়ের চূড়াতে। আর দেখেন সামনে মেঘের সমুদ্র, আর মেঘের সমুদ্রের সামনেই দাঁড়িয়ে আছি। চারিদিকে মেঘ আর মেঘ। সকালের ঘুম ভাঙল একটু আগেভাগেই, সূর্য তখনও ওঠেনি। আমি ইখাইতং ভ্যালিতে। শীতল বাতাস গায়ে লেগে আছে, আর চারদিকে মেঘে ঢাকা। চুপচাপ দাঁড়িয়ে আছি আমার ঝুমঘরের বারান্দায়। ঠিক এমন জায়গায় ঘুমিয়েছি যেখানে মেঘ এসে ঘুম থেকে ডেকে তুলবে আপনাকে। নিচে উপত্যকার কিছুই দেখা যাচ্ছে না, শুধু সাদা মেঘ যত দূর চোখ যায়। ইখাইতং ভ্যালির এই সকালটা শুধু চোখে দেখার না, এটা মন থেকে অনুভব করার বিষয়।
6:30টার উপরে বাজে, আর সামনে দেখতেছেন পুরো মেঘে ঢাকা এই ইখাইতং ভ্যালি। ইখাইতং ভ্যালির অসাধারণ সৌন্দর্য কিন্তু দেখুন। ওই যে ওই পাশে দেখতেছেন, ওই পাশেও কিন্তু মেঘ জমে আছে, ওইখানেও একটা ঝুমঘর আছে ওনাদের। আর এখানে 3টা পট হাউস আছে, আর এইখানেও একটা ঝুমঘর আছে, আর আমরা একটা ঝুমঘরে আছি। এই যে দেখেন সামনে ভিউটা অসাধারণ। এই ভিউটা দেখার জন্যই পর্যটকরা ভিড় করে। আর এখানে কিন্তু কিছুক্ষণ আগেও অনেক বেশি মেঘ ছিল, এখন একদম সূর্য উঠে গেছে, এই জন্য মেঘও কিন্তু কমে গেছে। ওই যে ওই পাশে অনেকগুলো মেঘ জমে আছে তুলোর মতো। একটি কিন্তু পাহাড়, ভ্যালি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এটা না, কিন্তু তারপরেও একটা পাহাড়কে ওনারা নাম দিছে আর কি, ইখাইতং ভ্যালি। প্রায় 1800 ফুট উচ্চতার এই পাহাড়টা ট্রেকিং লাভারদের জন্য অসাধারণ একটা জায়গা হতে পারে। ইখাইতং ভ্যালির একদম চূড়ায়, মানে সবচেয়ে উঁচু যে জায়গাটা আছে সেখানে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে দেখেন মেঘের ভিউ, পিছনে এখনও মেঘ জমে আছে। একদম সকাল ভোর থেকে প্রায় 8টা বেজে গেছে একদম, দেখেন এখন পর্যন্ত চারিদিকে মেঘ আর মেঘ। দাদা এই নিচে আপনাদের বাগান আছে না? কি কি আছে বাগানে, কি কি গাছ আছে? আছে, ড্রাগন আছে, সপাইতা আছে, তারপর টুটু আছে। বড়ি তো কালকে আমরা খাইলাম না, ওই চাইনাথ্রি ওই লিচু তো আছে, নিচেও আছে। যাকে যে আপনারা এখানে আসলে ওনাদের একটা বাগান দেখতে পাবেন। ওনাদের অনুমতি নিলেই কিন্তু আপনারা এখান থেকে ফল টল খেতে পারবেন, বিভিন্ন সিজনের বিভিন্ন ফল, পাহাড়ি ফল আর কি। 1000 ফুট এই যে পানিগুলোর ভিতর থেকে আসছে, কোনো ঝিরি নাই, কিছু নাই, কোনো ঝিরি নাই না। এই যে দেখেন অবিশ্বাস্য, আল্লাহর এক পাহাড় থেকে গ্রামে অসাধারণ নিদর্শন। দেখেন এখানে কোনো ঝিরি নাই, ঝর্ণা নাই, কিচ্ছু নাই। ওনারা কিন্তু এই যে এই পানিটাই ওইখান থেকে এই মানে ফিল্টার হয়ে পরে চলে যায়। দেখেন এই পানিটাই ওনারা ব্যবহার করে 24 ঘন্টা, কিন্তু আপনারা ওনাদের এই ইখাইতং ভ্যালিতে পানি পাবেন। এই যে এই পানিটাই ওইখানে যাওয়ার পরে ফিল্টার হয়, ফিল্টার হয়ে পরে একদম ইখাইতং ভ্যালির উপরে চলে যায়, আর ওই পানিগুলোই কিন্তু আপনারা ব্যবহার করবেন আর কি। এই দেখেন মানে আল্লাহর কি নিদর্শন দেখেন, এখানে কোনো ঝিরি নাই, ঝর্ণা নাই, কিচ্ছু নাই, তারপরেও এখানে কিন্তু পানি জমে আছে। এটা কি 24 ঘন্টা এরকম থাকে, পানি থাকে? পুরো বছর কেটে চলবে। এটা কতদিন ধরে এই পানি ব্যবহার করতেছেন আপনারা? এগুলা ব্যবহার করতেছি, যেমন আমাদের রিসোর্টের বয়স আজকে হচ্ছে যে আপনার 3 মাস হয়েছে তো। 3 মাস, হ্যাঁ। কিন্তু এই পানিটা এভাবে আজকে প্রায় 10 থেকে 12 বছর থেকে এভাবে মানে কোনো কিছু নাই, গরমের দিন, শীতের দিন, ঠান্ডার দিন, সব সময়। হ্যাঁ, ঈদে 12 মাস পানি পড়ে। এই যে এখানে কোনো পরিচিতি আছে কিছু নেই, কিচ্ছু নেই তো, একদম নিচ থেকে আসে পানি। ও মানে এটা নিচের থেকে আসে? হ্যাঁ হ্যাঁ, ওই যে এই গামায় গামায়, হ্যাঁ এই যে হালকা হালকা পড়তেছে না? হ্যাঁ এগুলো পরে ও আল্লাহু আকবার। এই যে দেখেন, এই যে এই জায়গায় দেখা যাচ্ছে ভালো করে ভাই, অসাধারণ এক জিনিস। অলরেডি আমাদের এখানে 3000 লিটার পানি লোড আছে। 3000 লিটার? হ্যাঁ, এই যে এটা 3000 লিটার ট্যাঙ্ক। হুম। ও ভাই, এই যে একদম পানি ফুল হয়ে আছে দেখতেছেন। ওনারা এটা জেনারেটরের মাধ্যমে পাহাড়ের উপরে নিয়ে থাকে। তো ভ্রমণ যদি করেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন, আল্লাহর প্রতি আপনার বিশ্বাস বেড়ে যাবে, আর প্রতিনিয়তই আপনাকে নতুন কিছু শিক্ষা দেবে এই ভ্রমণ। রাতে এই ঝুমঘরটাতে আমরা থেকেছি, এখান থেকে চমৎকার ভিউ কিন্তু আমরা সকালে দেখতে পেয়েছি। একদম ভোরে উঠে মেঘের ভিউটা আপনারা দেখতে পারবেন, মেঘের ভেলায় ভেসে যায় এই ইখাইতং ভ্যালি। এটা একটা পাহাড়, কিন্তু ওনারা নাম দিয়েছে ইখাইতং ভ্যালি। আর এই যে দেখেন এখানে 3টা পট হাউস আছে ওনাদের, আরও ঝুমঘরও কিন্তু আছে ওনাদের, আরও 2টা পট হাউস আছে, এখানে 3টা। এই পট হাউসগুলোতেও আপনারা চাইলে থাকতে পারবেন। যদি কাপল আসেন তাহলে এটা হবে আপনাদের জন্য বেস্ট একটা অপশন, মানে পট হাউসটা। দেখেন এখানে অনায়াসে কিন্তু আপনারা 2-3 জন থাকতে পারবেন, কাপল আসলে তো খুব সুন্দরভাবে থাকতে পারবেন। আর এই যে এটাই হলো সে পট হাউস। আর এখান থেকে এরকম একটা কিন্তু ভিউ আপনারা দেখতে পাবেন। ওই যে ওইখানে
মাতামোহরি যে নদী আছে সেটা দেখা যাচ্ছে। আর এই যে নিচে আমাদের ঝুমঘরটা, এটার ভাড়া পড়েছে 2000 টাকা পার নাইট। আর এই পট হাউসে যদি আপনারা থাকতে চান সেক্ষেত্রে 3500 থেকে 4500 টাকা বা একটু বেশি কম হয়ে থাকে, মানে সিজন অনুযায়ী এটার ভাড়া কম বেশি হয়ে থাকে এই পট হাউসগুলোর। আর ওগুলোও কিন্তু সেম আপনার 2000-2500 টাকা হয়ে থাকে সিজন নন সিজন অনুযায়ী। আর এই যে এখানে আরও 2টা ঝুমঘর আছে, ওগুলোর প্রাইসও সেম, ঝুমঘরের প্রাইস একই 2000 থেকে 2500। আর যদি পট হাউসে থাকেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 3500 থেকে 4500 টাকার মতো। ওনাদের ঝুমঘরে বা পট হাউসগুলোতে অ্যাটাচ কোনো বাথরুম নাই, আলাদা 2টা বাথরুম আছে, একটা লো কমোড একটা হাই কমোড, ওগুলা আপনারা ব্যবহার করতে হবে আর কি। আর এখান থেকে চমৎকার ভিউ কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে বসার জায়গা আছে, এখানে বসে আড্ডা দিতে পারবেন আর এই ভিউ উপভোগ করতে পারবেন। ইখাইতং ভ্যালির যে ট্রি হাউস আছে সেটার ভিতরে প্রবেশ করতেছি। এখানে দেখেন থাকার ব্যবস্থা কিন্তু রয়েছে, আপনারা চাইলে এখানে রাত্রি যাপন করতে পারবেন এই যে গাছের উপরে। এই জিনিসটা সবার জন্য কমফোর্টেবল না হলেও যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, এই যে দেখেন অ্যাডভেঞ্চার লাভাররা কিন্তু এখানে খুব সুন্দরভাবে থাকতে পারেন। একদম জীবন্ত একটা গাছের উপরে আপনারা রাত্রি যাপন করতে পারবেন আর এরকম ভিউ দেখতে পারবেন। এই যে জানালা দিয়ে 2টা জানালা আছে, এরকম 2টা জানালা দিয়ে এরকম ভিউ দেখতে পারবেন। এখানে সকালে কিন্তু মেঘ জমে থাকে, অসাধারণ লাগে যখন মেঘগুলো ছুটে বেড়ায় এই পাহাড়ের আনাচে কানাচে। এখানে কিন্তু আপনার ফ্যান রয়েছে, লাইট রয়েছে, আপনার চার্জ দেওয়ার ব্যবস্থাও রয়েছে, আপনারা চাইলে ফোন চার্জ দিতে পারবেন এখানে। আর কিছুদিনের ভিতরে হয়তো বা কারেন্টও চলে আসবে এই ইখাইতং ভ্যালিতে, কিন্তু সবার জন্য এটা কমফোর্টেবল নাও হতে পারে, কারণ এটা গাছের ভিতরে একটু দুলতেছে আর কি। আপনি যখন এটার উপরে উঠবেন তখন কিন্তু এটা একটু নড়াচড়া করবে, এই জিনিসটা সবার কাছে কমফোর্টেবল নাও হতে পারে। এখানেই কিন্তু আমার যেই ড্রোনটা ছিল সেটা হারিয়ে গিয়েছিল গতবার যখন আসছিলাম, তখন তো আর ভিডিও ছাড়া হয়নি পরে আর। প্রায় 3 মাস আগে মেঘের ভিতরে উঠতে উঠতে হঠাৎই হারিয়ে গেল আমার প্রথম ড্রোনটা। আরসি রিমোট থেকে কানেকশন কেটে যায়, এক মুহূর্তে সবকিছু থেমে গেল। দাদা ড্রোন তো পড়ে গেছে গা, ড্রোন তো পড়ে গেছে। এদিকে রাস্তা আছে তো, হ্যাঁ এটা পথ, আপনারা এদিক দিয়ে চলে যান, এবং নিয়ে যাবে এদিক দিয়ে না। হ্যাঁ আপনি শুধু ম্যাপটা ইয়ে করবেন। পামু দাদা পামু। অনেক খোঁজাখুঁজির পরও পরবর্তীতে আর আমার ড্রোনটি পাওয়া যায়নি। লাস্ট একটা শট নিতে যাই এরকম হয়েছে আর কি। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, প্রায় 11টার মতো বাজে। এখান থেকে চেক আউট করে এখন চলে যাচ্ছি আপনার আলীর গুহার দিকে। আলীর গুহা কিন্তু এখানকার মোটামুটি জনপ্রিয় একটা জায়গা বলা যায়, সবাই চিনে এক নামে। তো সেই জায়গাটাতে যাচ্ছি। আমি এর আগে কখনোই আলীর গুহায় যাইনি আর কি, এই আলীকদমে বা লামাতে অনেকবারই আসছি। তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আলীর গুহার সৌন্দর্য। শিলেরতোয়া বাজার থেকে আমরা প্রথমে বাসে উঠি, 50 টাকা ভাড়া দিয়ে রওনা দেই আলীকদমের পথে। আলীকদম বাস স্ট্যান্ড পৌঁছে সেখান থেকে আবার 30 টাকায় অটোরিকশায় চেপে চলে যাই আলীর গুহার দিকে। পিছনে যে ব্রিজ দেখতে পাচ্ছেন ওইখানে আমাদের অটোটা নামিয়ে দিয়েছে, 30 টাকা ভাড়া নিয়েছে আলীকদম থেকে এই আলীর গুহা পর্যন্ত আসতে। আর এখান থেকে আপনাদের এই ট্রেকিং করে তারপরে যেতে হবে এই যে উপর দিকে, আমরা যাব আলীর গুহার দিকে। আলীর গুহার অনেকখানি ভিতরে প্রবেশ করছি। এখানে আপনারা পানি পাবেন, মানে পানির উপর দিয়ে আপনাদের হেঁটে হেঁটে এই গুহার ভিতরে প্রবেশ করতে হবে। তো অনেক পর্যটক কিন্তু এখানে আসে আর এটা সৌন্দর্য দেখার জন্য। একদম লাস্টের দিকে নাকি অনেক চমৎকার লাগে, অনেক সুন্দর লাগে এই জায়গাটা। যত পর্যটকই আসতেছে সবাই বলতেছে অনেক সুন্দর জায়গা, কিন্তু একটু কষ্ট করে আপনাদের যেতে হবে। এটা আসলে একটু অ্যাডভেঞ্চার টাইপের হবে, কারণ এই যে দেখেন সব জায়গায় কিন্তু কাদা দিয়ে ভরা এই জায়গাটা। এই কাদা পার হয়ে
তারপরে যেতে হবে একদম গুহার ভিতরে। অনেক মানুষে আসে এখানে দেখতে এটার সৌন্দর্য। দুই পাশে দুইটা রাস্তা চলে গেছে, এদিকে একটা আর এই পাশে একটা। এই পাশে কিন্তু সিঁড়ি করা আছে, দূর থেকে দেখা যাচ্ছে। এই যে দেখেন আলীর গুহার একদম ভিতরে প্রবেশ করলে এরকম সিঁড়ি পাবেন উপরের দিকে ওঠার জন্য। দুই পাশে উঁচু উঁচু পাথরের পাহাড়, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এই গুহার ভিতরে। আর এদিক দিয়ে উঠতে হবে আমাদের। দেখেন সবাই নামতেছে কিন্তু এখান থেকে, ওই যে পাশ থেকে আমরা হেঁটে হেঁটে আসছি। দেখেন এই যে সিঁড়িটা কিন্তু নড়াচড়া করে। আলীর গুহা এটা কিন্তু এটার উপরে উঠলে আপনি দেখতে পাবেন। আর এই পাশে দেখেন জায়গাটা, মানে আপনারা একদম ভিতরে আসলে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা আসতে পারেন, কারণ এখানে আসলে আপনারা অন্যরকম একটা সৌন্দর্য দেখতে পাবেন এই পাহাড়ের। ওই যে নিচে থেকে আমরা একদম উপরে চলে আসছি, আর অল্প একটু উঠতে হবে, তারপরে সিঁড়িটা পার হয়ে যাব। অনেক ভয়ঙ্কর জায়গা না? আমি এখন উষ্টা খাইছি, দেখেন পায়ের কি অবস্থা। একদম ওই নিচে থেকে আসছি এই দুইটা সিঁড়ি পার হয়ে। আর এই পাহাড়গুলো এত উঁচু, মানে চিন্তা করা যায় এত সুন্দর জায়গা বাংলাদেশে আছে। আমি চিন্তাও করিনি। আমি আলীর গুহার নাম অনেক আগে শুনছি, কিন্তু এত সুন্দর আমি জানতাম না। জানলে হয়তো বা অনেক আগেই চলে আসতাম। অনেক, এটা কিন্তু আসলে রিস্ক। আমরা আনন্দ করতেছি ঠিক আছে, হ্যাঁ রিস্ক না, আসলে রিস্ক। যদি এখান থেকে যে কোনো পিস থেকে পড়লে একদম শেষ, ডেট। যে সিঁড়িটা পেয়ে উঠছি এই যে এই পাশ থেকে, অসাধারণ, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখছেন এত অন্ধকার এই জায়গাটাতে। আর এই যে ভিতরের দিকে যাব, এদিকে তো একদম কিছু দেখা যায় না, আপনার মোবাইল দিয়ে দেখতে হবে, মোবাইলের লাইট দিয়ে আর কি। তো যদি টর্চ নিয়ে আসেন তাহলে সবচেয়ে ভালো হয়। এই যে দেখেন এদিক দিয়ে আমরা সামনের দিকে এগোবো, মানে আমি চিন্তাও করতে পারি না এত সুন্দর একটা জায়গা এখানে হতে পারে। এর আগেও আসছি আমি, কিন্তু এই জায়গাটাতে ঢুকি না আলীর গুহাতে। আলীর গুহার ভিতরে এতই অন্ধকার ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। গুহার মধ্যে আরো কিছু জায়গা আছে যেগুলো এখনো আমার কাছে অজানা রয়ে গিয়েছে। চেষ্টা করেছিলাম কিন্তু ব্যাগের ওজন আর সৌর পথের কারণে পৌঁছাতে পারিনি। এই জায়গাটা এতটাই সৌর যে জামা কাপড় ময়লা হয়ে যাবে। সে প্রস্তুতি নিয়েই আপনাকে যেতে হবে আলীর গুহাতে। আর আমি এখন আলীর গুহা থেকে বেরিয়ে যাচ্ছি, সাথে বিদায় নিচ্ছি আজকের ভ্রমণ গল্প থেকেও। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।